সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা যারা একাদশ শ্রেণীতে পড়ছো, তোমাদের আমি এবছর সাহিত্য পাঠের যে নতুন সংযোজন বাংলার নব্য লেখকদিগের প্রতিনিবেদন, এই প্রবন্ধটি তোমাদের আমি পড়াচ্ছিলাম। আশা করি তোমাদের যে সংকটময় কাল চলছে তার সঙ্গে মোকাবেলা করার সাহস তোমরা অর্জন করেছো। পাকশিয়া আইডিয়াল কলেজ অনলাইন ক্লাস করছে, অব্যাহত রয়েছে। আমি তোমাদের বাংলা সাহিত্য পড়াই। আমি শেখ মাফিজুল ইসলাম, সহকারী অধ্যাপক, পাকশিয়া আইডিয়াল কলেজ, শার্শা, যশোর। বঙ্কিমচন্দ্রের এই যে বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন, আমি মোটামুটি তোমাদের বোঝানোর চেষ্টা করেছি। এখানে 13টা পয়েন্টস আছে, আজকে আশা করছি শেষ করতে পারবো। একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে উৎস যে বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন, এই প্রবন্ধটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে এবং কত সালে এটা প্রকাশিত হয়। মনে রাখতে হবে 1885 সালে, কত বললাম, 1885 সালে প্রচার পত্রিকায় পত্রিকার নাম হচ্ছে প্রচার, প্রথম এই রচনাটি প্রকাশিত হয়। পরবর্তীকালে বঙ্কিমচন্দ্রের যে বিখ্যাত প্রবন্ধ গ্রন্থ বিবিধ প্রবন্ধ, কী বললাম, বিবিধ প্রবন্ধ, এই গ্রন্থের অন্তর্ভুক্ত হয়েছে। আমি আবারও বলছি যে বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন, এটা প্রথম প্রকাশিত হয় প্রচার পত্রিকায় 1885 সালে। পরবর্তীতে বিবিধ প্রবন্ধ নামে একটা বিখ্যাত প্রবন্ধ গ্রন্থ আছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের, এই লেখাটি ওই প্রবন্ধের অন্তর্ভুক্ত হয়। মনে থাকবে? আচ্ছা, নতুন যারা লেখক, আমি আগেও বলেছি, যারা প্রতিষ্ঠিত লেখক, নামডাক হয়েছে, প্রতিষ্ঠিত, পাঠকরা চেনে, তাদের উদ্দেশ্য করে কিন্তু বঙ্কিমচন্দ্র এই লেখাটি লেখেননি, প্রবন্ধটি লেখেননি। তাহলে কাদের উদ্দেশ্য করে লিখেছেন? যারা নতুন লেখক, নব্য লেখক, তাদের উদ্দেশ্য করে। এই লেখাটার কারণ কি? কারণ হচ্ছে বঙ্কিমচন্দ্র নিজেও তো এক সময় নব্য লেখক ছিলেন, তাই না? নতুন যখন লেখা তিনি শুরু করেছিলেন, দুর্গেশ নন্দিনী, রাজমোহনস ওয়াইফ, ইংরেজি উপন্যাস, তা তখন উনি তো নতুনই ছিলেন। তারপরে আস্তে আস্তে পোক্ত হয়েছেন, পাকা রাইটার হয়েছেন, সাহিত্য সম্রাট হয়েছেন। তা সাহিত্য সম্রাট তো আর একদিনে হওয়া যায় না। 19বিংশ শতাব্দীতে সাহিত্য সম্রাট উপাধি পেয়েছেন, এটা চারটেখানি কথা না। তাহলে তার মেধা, তার মনন, তার উপন্যাস, প্রবন্ধ, সমস্ত লেখাগুলো মানুষকে নতুন করে নাড়া দিয়েছে, সাড়া দিয়েছে, পাঠককে নতুন করে উদ্বুদ্ধ করেছে, নতুন জগৎকে তিনি চিনিয়েছেন। সমাজ, সংস্কৃতি, ধর্ম, মানবিকতা, এ সব কিছু তিনি নতুন করে উপস্থাপন করেছেন, যেগুলো আগে ছিল না। এবং আগেই বলেছি তোমাদের যে বাংলা সাহিত্যের প্রথম শিল্পসম্মত যে সাহিত্য, উপন্যাস, তার হাত দিয়ে সৃষ্টি হয়েছে, যার নাম হচ্ছে দুর্গেশ নন্দিনী।
সুতরাং তিনিও এক সময় নবীন ছিলেন, নব্য লেখক ছিলেন, এবং এই নব্য লেখক থাকা অবস্থায় লিখতে গিয়ে তার অনেক সমস্যা, অনেক আবেগ অনুভূতি, আদর্শের বিচ্যুতি, লেখার ধরন, তার বিষয়বস্তু, বাক্য গঠন, বিষয়বস্তুর উপস্থাপন, কেমনভাবে লেখকের কাছে পাঠকের কাছে পৌঁছাতে হবে, এই বিষয়গুলি কিন্তু লেখকের মাথায়ও তখন কাজ করেছে। উনি যখন নব্য লেখক ছিলেন, নতুন রাইটার ছিলেন, নিউ রাইটার, সেই অনুভূতি থেকে এই বাংলার নব্য লেখক দিগের প্রতি নিবেদন এই প্রবন্ধটি তিনি লিখেছেন। দেখো, লেখাটি কিন্তু সাধু ভাষায় রচিত, আমি আগেও বলেছি। কারণ বঙ্কিমচন্দ্র, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তারা যখন লিখছেন তখন এটাই ছিল লেখার একটা রীতি, স্টাইল, সাধু ভাষায় লেখা। সাধু ভাষা কোনগুলো? যেগুলো তৎসম শব্দবহুল, সংস্কৃত থেকে যে শব্দগুলো আমাদের শব্দ ভাণ্ডারে প্রবেশ করেছে, তৎসম মানে তার সমান, এই শব্দগুলোর প্রাধান্য বেশি। ক্রিয়াপদগুলো দীর্ঘ হয়, সর্বনাম পদগুলো দীর্ঘ হয়। এই যে বৈশিষ্ট্য, গুরুগম্ভীর, অপরিবর্তনীয়, এই সাধু ভাষা দিয়েই কিন্তু এই বিষয়টি লিখেছেন। কিন্তু তার যে বক্তব্য বিষয়, এটা কিন্তু খুব চমৎকার হয়েছে, খুব সুন্দর। এবং এই যে আবেদনটি শুধু যে মাত্র আমাদের বাংলা সাহিত্যের ক্ষেত্রে প্রযোজ্য তা নয়, এটা হচ্ছে সর্বকালীন বৈশ্বিক আবেদন। এটা হচ্ছে বৈশ্বিক, মানে সারা বিশ্বে যারা নতুন রাইটার তাদের ক্ষেত্রেও কিন্তু প্রযোজ্য, শুধুমাত্র আমাদের যে বাংলা সাহিত্যে যারা লিখছেন তাদের জন্য প্রযোজ্য তা নয়। আমি এর আগের ক্লাসে বলেছি, প্রবন্ধটা খুব সংক্ষিপ্ত, মাত্র 13টা পয়েন্টস তিনি উল্লেখ করেছেন, কিন্তু এর যে অন্তর্নিহিত তাৎপর্য এটা কিন্তু ব্যাপক, অনেক অনেক গুরুত্বপূর্ণ। যারা নতুন লেখক লেখনী ধারণ করেছেন তাদের পরামর্শ দিয়েছেন, উপদেশ দিয়েছেন, এবং এই পরামর্শ উপদেশগুলো যদি নব্য লেখক যারা এটা মেনে চলেন, মনে রাখেন, এটা কিন্তু তাদের জন্য যেমন উপকার, পাশাপাশি বাংলা সাহিত্যের যে সৃজনশীলতা, যে মননশীল লেখার যে চাহিদা, যে জায়গাটা, এখানে কিন্তু নব্য লেখকরা অনেক কিছু দিয়ে যেতে পারেন। এবং এই টার্গেট, এই লক্ষ্য করেই কিন্তু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এই প্রবন্ধটি রচনা করেছেন। এর আগে তোমাদের আমি বিশ্লেষণ করেছি, যশের জন্যে লিখবেন না, লেখক বলেছেন, টাকার জন্যে লিখবেন না, অসত্য, ধর্মবিরুদ্ধ, পরনিন্দা, পরপীড়ন, পরচর্চা, নিজের স্বার্থসিদ্ধি, এর জন্য লিখবেন না তিনি বলছেন। তারপরে কি? আপনি লিখেই ছাপাতে দেবেন না, চেপে রাখুন। কারণ চেপে রাখলে 1 বছর কি 2 বছর চেপে রাখুন, চেপে রাখলে কি হয়, আবার নতুন করে যখন লেখক ওইগুলো পড়েন, অনেক ভুল ভ্রান্তি, ত্রুটি বিচ্যুতি তার নজরে আসে। এও বলেছেন তিনি যে বন্ধু বান্ধবদের দিয়ে পড়াও, দেখো তারা কি বলে, কিন্তু তার আগে তুমি নিজে পাঠক হও। তোমার যদি ভালো লাগে, শ্রুতিমধুর হয়, বিষয়বস্তু যদি মনে হয় যে না চমৎকার, মানুষের কল্যাণে আসবে, তাহলে ঠিক আছে। কিন্তু একটা কিছু লিখে হঠাৎ করেই প্রকাশ করলাম, ছাপিয়ে দিলাম, বই আকারে বের করলাম, এটা তিনি নিষেধ করেছেন। আর কি, বিভিন্ন যেমন ইংরেজি, ফার্সি, হিন্দি, সংস্কৃত কোটেশন ব্যবহার করার তিনি ঘোর বিরোধিতা করেছেন, যে এগুলো করা যাবে না, কোটেশন ব্যবহার করা, উদ্ধৃতি ব্যবহার করা যাবে না। আর কি, যে বিষয়ের উপরে তোমার দক্ষতা নেই সে বিষয়ে তুমি লিখতে যেও না। একজন বিজ্ঞানের ছাত্র, তুমি ইতিহাস লিখতে যেও না।
ইতিহাসের মোটামুটি যার ধারণা ভালো সে যেন অর্থনীতির পরে না লেখে, যে কমার্সের ছাত্র অর্থনীতিটা ভালো বোঝে সে বিজ্ঞান নিয়ে লেখা উচিত না। মূল কথা হচ্ছে যিনি রাইটার তিনি লিখবেন তার দক্ষতার পরে, অভিজ্ঞতার পরে নির্ভর করে। যার পরে দক্ষতা নেই, অভিজ্ঞতা নেই, এটা লেখা তার দরকার নেই। আরও বলেছেন সাময়িক সাহিত্য লেখকের পক্ষে অবনতিকর। সাময়িক সাহিত্য যেটা সমসাময়িক, এখনই যে ঘটনাগুলো নিয়ে বেরোচ্ছে, যে সাহিত্য তাৎক্ষণিকভাবে সৃষ্টি হয়ে গেল একদিন দুদিন কি এক সপ্তাহের ভিতরে, এগুলো লেখকের যে গুণগত মান তার অবনতি ঘটে, এটা বলছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আর কি বলছেন, বিদ্যা প্রকাশের চেষ্টা করবেন না, তার মানে পাণ্ডিত্য দেখানো দরকার নেই, বিদ্যা প্রকাশের চেষ্টা করবেন না। যেই স্থানে অলঙ্কার বা ব্যঙ্গ বড় সুন্দর বলিয়া বোধ হইবে সেই স্থানটি কাটিয়া দিবে, এটি প্রাচীন বিধি, আমি সে কথা বলবো না। কিন্তু আমার পরামর্শ এই যে যেই স্থানটি বন্ধুবর্গকে পুনঃ পুনঃ পড়ে শোনাবে, যদি ভালো না হয়ে থাকে তবে দু চারবার পড়লে লেখকের নিজেই আর ওটা ভালো লাগবে না, তখন ওটা কেটে দেবে। যখন মনে হবে বন্ধুদের দিয়ে পড়ালে বন্ধুরা দেখছে যে তারা সন্তুষ্ট হতে পারছে না, যে কী লেখা ইত্যাদি ইত্যাদি, বা যে লেখক উনি যখন পুনঃ পুনঃ মানে বারবার পড়ছেন, পড়ে পড়ে দেখলেন যে না লেখা ঠিক আছে, অসুবিধে নাই, তাহলে ঠিক আছে। আর যখন মনে হবে যে লেখকের যে না এটা ঠিক আমার মনোপুত নয়, ভালো লাগছে না, কেটে দাও, পরিষ্কার তিনি বলছেন কেটে দাও। আচ্ছা, সকল অলঙ্কারের শ্রেষ্ঠ অলঙ্কার সরলতা, 10 নম্বর পয়েন্টস। উনি বলছেন সকল অলঙ্কারের শ্রেষ্ঠ অলঙ্কার হচ্ছে সরলতা, সিম্পলিসিটি। সহজ সরল ভাষায় তুমি লেখো, এটা একটা বড় অলঙ্কার। এবং লেখক তার কাজ কি? লেখকের কাজ হচ্ছে লেখক যেটা ভাবছেন, লেখক যেটা বোঝেন, লেখকের উপলব্ধিতে যেটা জেগেছে এটা পাঠককে জানানো, পাঠক বর্গের কাছে তুলে ধরা। তারা যদি সহজ সরল ভাষায় এটা পড়ে বোধগম্য হয়, বুঝতে পারেন, ওই লেখাটাই সেরা লেখা, শ্রেষ্ঠ লেখা। তিনি বলছেন অলঙ্কারের ভিতরে শ্রেষ্ঠ অলঙ্কার হচ্ছে সরলতা, সিম্পলিসিটি। সহজ সরল ভাষায় লেখো, কারণ লেখার সার্থকতা নির্ভর করে পাঠক কতটুকু বুঝতে পারছে। তারপরে পাঠক যদি বুঝতে পারে যে হ্যাঁ লেখাটা খুব সুন্দর হয়েছে এবং তার বোধগম্য হয় পাঠকের, তাহলে ওই লেখা সফল বা সার্থক। সুতরাং সহজ সরল ভাষায় লিখতে হবে, এটা বঙ্কিমচন্দ্র বলছেন। 11 নম্বর হচ্ছে কাহারও অনুকরণ করিও না। 11 নম্বর পয়েন্টসে যে কাহারও অনুকরণ করিও না, যে অমুক এইভাবে লিখছে, শরৎচন্দ্র এইভাবে লেখে, নজরুল এইভাবে লেখে, জসীমউদ্দিন, রবীন্দ্রনাথ, তারাশঙ্কর, মানিক বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ বা আমাদের হুমায়ুন আহমেদ পর্যন্ত, হুমায়ুন আজাদ থেকে শুরু করে, যে তাদের মতন করে আমি লিখব, এইরকম লেখার চেষ্টা করবে না। কারণ অনুকরণ করলে পাঠক যখন এটা পড়বে তখন বুঝতে পারবে যেটা অনুকরণ করে লেখা হয়েছে, স্টাইল, ওই স্টাইলে লেখা হয়েছে, তার স্বকীয়তার বিঘ্ন ঘটে। তা প্রত্যেকটা লেখক, এটা বলতে হবে শুধু বাংলা সাহিত্য না, যারা লেখক হন, সেই ইংরেজি, ফার্সি, জার্মানি, ফ্রান্স যাই হোক না কেন, প্রত্যেকটা লেখকের তার নিজস্ব একটা স্বকীয়তা থাকে, নিজস্ব একটা স্টাইল থাকে, লেখার একটা ধরন থাকে, বৈশিষ্ট্য থাকে। সুতরাং বঙ্কিমচন্দ্র বলছেন অনুকরণ করবেন না, যমক যেভাবে লিখেছে আমি ঠিক ওইভাবেই লিখব, এটা করা যাবে না, নিষেধ করেছেন। তাহলে কি করতে হবে লেখককে? লেখক অনুশীলন করে করে তার নিজস্ব একটা স্টাইল, একটা স্বকীয়তা অর্জন করতে হবে।
যাতে পাঠক ওই লেখকের বই বা ওই লেখকের প্রবন্ধ, উপন্যাস, নাটক পড়ে বুঝতে পারে যেটা ওই লেখকের লেখা, এটা অন্য কারো না, ওনারই লেখা। তাহলে এই নিজস্ব স্বকীয়তা বজায় রাখতে হবে। আচ্ছা, 12 নম্বরে তিনি বলছেন, যে কথার প্রমাণ দিতে পারিবে না তাহা লিখিও না। ধরো প্রবন্ধে একটা বিষয় লেখা হলো, সেখানে কোনো প্রমাণ নেই, মন গড়া একটা কথা উনি তথ্য দিয়ে দিলেন। সেটা হতে পারে কৃষির পরে, বাণিজ্যের পরে, অর্থনীতির পরে, বিজ্ঞানের পরে, রাষ্ট্রনীতির পরে, যে কোনো বিষয়ের পরে লেখা হোক না কেন, দেখা গেলো এমন উদ্ভট বানোয়াট তিনি তথ্য ওখানে উপস্থাপন করেছেন, তার কোনো প্রমাণ নেই, এরকম লেখা উচিত নয়। কারণ কি হয়, দেখা গেল যে তথ্যটা ভুল বা অসত্য, সেই তথ্য দেয়া হলো, রাইটারের কাছে কোনো তার প্রমাণ নেই। তখন পাঠক যখন পড়বে, বা এটা যখন যার বিরুদ্ধে লেখা হলো, যাকে সমালোচনা করে লেখা হলো, সে যদি এখানে এসে তার ধরে যে আপনি এই যে তথ্যগুলো দিয়েছেন এর প্রমাণ কোথায়, এটা তো ভুয়া, তখন ওই লেখক কিন্তু হেয় প্রতিপন্ন হয়ে যান। যে কারণে বঙ্কিমচন্দ্র বলছেন, যে লেখার কোনো প্রমাণ নেই সেই লেখা আপনারা লিখতে যাবেন না। তাহলে প্রথম কি বলে, অনুকরণ করবেন না, যে অমুক লেখক এই লিখছে আমি তার মতো করে লিখব, এটা করবেন না। আর কি, তথ্য প্রমাণ যদি হাতে থাকে তখন আপনি লিখতে পারেন। কাদের বলছে? নব্য লেখকদের, নতুন যারা রাইটার, হাতে তথ্য আছে, প্রমাণ আছে, তার বিভিন্ন তথ্য, বায়োডাটা সব হাতে মজুদ আছে, এই যে এই ভিত্তিতে আমি লিখেছি, হ্যাঁ তাহলে লেখেন, অসুবিধে নাই। কিন্তু যার প্রমাণ নেই, তথ্য নেই, হাতে কোনো উদাহরণ নেই, সেই বিষয়ে লিখতে যাবেন না। এটা কে বলছেন? বঙ্কিমচন্দ্র, সাহিত্য সম্রাট, খুব ভালো কথা বলেছেন। আচ্ছা, তেরো নম্বর শেষ পয়েন্টস এই প্রবন্ধের, বাঙ্গালা সাহিত্য বাঙ্গালার ভরসা। বাঙ্গালার সাহিত্য বাঙ্গালার ভরসা। ভরসা কেন? আশা ভরসা। কারণ সমাজের যে ত্রুটি বিচ্যুতি, অসঙ্গতি, যা অকল্যাণ বয়ে আনে, সাহিত্য, আমি আগে বলেছি, সাহিত্য হচ্ছে সমাজের দর্পণ। একটি সমাজের তার শিক্ষা, তার নীতি আদর্শ, তার সংস্কৃতি, রীতিনীতি, এসবগুলো সাহিত্যিক লেখকরা তুলে ধরেন পাঠকের সামনে। এবং তুলে ধরার পর যারা সমাজের নিয়ন্ত্রক, সে রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে যারাই বিভিন্ন দপ্তরে কাজ করছে, সে কৃষক হতে পারেন, সাধারণ পাঠক হতে পারে, ছাত্র হতে পারে, ব্যবসায়ী হতে পারে, বিভিন্ন স্তরের তো পাঠক আছে। এই পাঠকরা এটা পড়বেন। তাহলে সাহিত্যিক কি করেন? সাহিত্য রচনা করেন, সমসাময়িককে তুলে নিয়ে আসেন, মানুষের অন্যায়, ন্যায়, প্রেম, ভালোবাসা, নীতি, নৈতিকতা, আদর্শ, এগুলোকে প্রতিষ্ঠা করেন সাহিত্যের মধ্য দিয়ে। এবং একটা সাহিত্য, যে কোনো ভাষার, যে কোনো দেশের একটা সাহিত্য পড়লে তার ভিতরে কি আছে ওই সমাজে, এটা কিন্তু পরিষ্কার হয়ে যায়। সুতরাং বাঙ্গালা সাহিত্য বাঙ্গালার ভরসা। বঙ্কিমচন্দ্র যখন লিখছেন তখন কিন্তু বাংলাদেশ ভাগ হয়নি, তখন ইংরেজ আমল, পূর্ববঙ্গ, পশ্চিমবঙ্গ, এভাবে কিন্তু ভাগ হয়নি, তখন একই ছিল, একই বাংলা। পরবর্তীকালে ভাগ হয়েছে। তবে যে বাংলার ভরসা হচ্ছে বাংলার সাহিত্য। কেন ভরসা? কারণ এই সাহিত্য যারা রচনা করে, এরপরে সভ্যতা, সংস্কৃতি, উৎকর্ষতা,
মন এবং মননের যে কি চর্চা হচ্ছে এই বিষয়গুলো পাঠক বুঝতে পারে, নিজেকে সংশোধন করতে পারে, নতুন দর্শন নতুন চিন্তা ভাবনা পাঠককে উজ্জীবিত করে, সমাজ কাঠামো নতুন করে তৈরি হয়। সুতরাং এই ভরসার স্তর হচ্ছে বাঙ্গালা সাহিত্য। এই নিয়মগুলি বাঙ্গালার লেখকদিগের দ্বারা রক্ষিত হইলে বাঙ্গালা সাহিত্যের উন্নতি বেগে হইতে থাকিবে, উন্নতি বেগে হইতে থাকিবে। বেগে মানে অনেক বেশি উন্নতি হবে। এইভাবে যদি বাংলা সাহিত্যের উন্নতি ঘটে তাহলে কিন্তু আমাদের অনেক লাভ। কিসের লাভ? লাভ হচ্ছে এটা যে আমাদের বাংলার কৃষি, বাংলার এই যে বনজ সম্পদ, বাংলার লৌকিকতা, বাংলার সংস্কৃতি, বাংলার রীতিনীতি, বাংলার মানবিক প্রেম, মানুষের বিপদে আপদে পাশে দাঁড়ানো, এই যে উন্নত নৈতিক যে জায়গাগুলো, এগুলো যদি সাহিত্যিকরা তুলে ধরেন তাহলে এটা কি আমাদের গতিটা আরও বাড়বে, আমাদের সভ্যতাটা আরও বাড়বে, আমাদের সংস্কৃতিটা আরও উর্বর হবে। এটাই বলছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এখানে প্রবন্ধটি শেষ। তাহলে আমি মোটামুটি তোমাদের আজকে বাংলার নব্য লেখকদের প্রতি নিবেদন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এটা শুরু করেছিলাম এবং আগেও বলেছি যে 13টা পয়েন্টস আছে। এটা মোটামুটি তোমাদের বিশ্লেষণ করলাম। এটা তোমরা আমার সাথে সাথে যদি তোমরা বাড়িতে বইটা সংগ্রহ করে পড়ো তাহলে দেখবা যে তোমারও নিজস্ব একটা ভাবনা আছে, বোধ বুদ্ধি আছে, এবং আমি যেটা পড়ালাম এটাও দেখলে সব মিলিয়ে তুমি অনেক ভালো বুঝতে পারবে। আশা করি সেই চেষ্টা করো। আগামী সপ্তাহে আমি তোমাদের কবিতার যে পাঠ্য আছে সেখান থেকে একটা তোমাদের পড়াবো। সেইভাবে তোমরা একটু পড়ো। প্রথম দিকে যে সিলেবাসে আছে প্রথম দিকে ওইগুলো একটু পড়ো, ঠিক আছে? তা তোমাদের ধন্যবাদ অনলাইন ক্লাসে অংশ নেওয়ার জন্যে। এবং স্যারেরা যেভাবে পড়াচ্ছেন আমি আবারও সেই একই কথা ঘুরে ফিরে বলছি যে স্যারেদের সঙ্গে পাশাপাশি যদি তোমরাও বাড়িতে এটা চর্চা করো তাহলে দেখবা মূল বিষয়বস্তুর ভিতরে তোমরা ঢুকতে পারছো, বিষয়গুলো আরও খুব সহজ সরল হয়ে যাচ্ছে। তাই এখানে শেষ করছি। তোমরা ভালো থাকো, তোমাদের জন্য শুভকামনা। ধন্যবাদ।